আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি একটা কারেকশন প্রত্যাশা করছিলাম, একটা হেলদি কারেকশন, যে কারেকশনটা মার্কেটকে আরো উপরে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিবে। তো কারেকশনটা শুরু হয়েছে, আমরা এই কারেকশনের জন্য প্রস্তুত, আমরা এটা প্রত্যাশা করছিলাম, কিন্তু ঠিক এরকম ভাবে হবে সেটা আশা করি নাই। যে একদম কিছু ইন্ডেক্স মুভার শেয়ার দিয়ে, যেমন বেক্সিমকো, তারপরে স্কয়ার ফার্মা, তারপরে আপনার ব্যাট বিসি, এই ধরনের কিছু শেয়ারকে কিছুটা বাড়ায় রেখে একটা সেক্টর ইন্স্যুরেন্সকে দাঁড় করায় রেখে একদম এইভাবে কোম্পানিগুলোর উপর দিয়ে বোল্ড ড্রোজা চালাবে, এটা আমি আশা করি নাই। আমি একটা হেলদি, মানে মোটামুটি একটা ব্যালেন্স কারেকশন আশা করেছিলাম। যাই হোক, ইন্স্যুরেন্সগুলো আজকে গোটা মার্কেটটাই ছিল ইন্স্যুরেন্সময়। কেমন, এর পাশাপাশি অন্য কোনো সেক্টর এই আজকের মার্কেটে দাঁড়াতে পারেনি, এমনকি ব্যাংকও পারেনি। কিছু কিছু কোম্পানিগুলো মার্কেটে, কোম্পানি কিছু শেয়ার, কিছু বিভিন্ন সেক্টরে দুই একটা শেয়ার ছিল বটে, কিন্তু আজকের গোটা মার্কেটটাই ছিল ইন্স্যুরেন্সময়। এবং ইন্স্যুরেন্সগুলো যে খেলবে এটা আমি গত মাসে শেষের দিকে আন্দাজ করছিলাম। আপনারা জানেন যে আমি ইন্স্যুরেন্স নিয়ে একদম ঘোর বিপক্ষে ছিলাম, যে ইন্স্যুরেন্সগুলো বাড়তে পারবে না, এবং সেই অবস্থান থেকে আমি আমার অবস্থানটা কিছুটা পরিবর্তন করেছিলাম গত মে মাসের শেষের দিকে গিয়ে, এবং এটা আমি আমার গ্রুপকে বলেও ছিলাম। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা ছিল হচ্ছে মার্কেট নেভিগেটর মে গ্রুপের গত 24/5/2006 তারিখে সকাল 9টার সময় বলে দিয়েছিলাম যে ইন্স্যুরেন্সগুলো নিয়ে আমার দৃষ্টিভঙ্গি কিছু পরিবর্তন করব, সিলেক্টিভ কিছু ইন্স্যুরেন্স ভালো করবে। এবং গতদিন ইন্স্যুরেন্সগুলো দেখতে গিয়ে কয়েকটা ইন্স্যুরেন্স বেশ চোখে বাঁধে, আল্লাহ মালুম। ঠিক ওই দিনকেই আমার কাছে বিএনআইসিএল এর মুভমেন্টটা চোখে বাঁধে, যে আরে এই শেয়ারটা তো পড়ে যাওয়ার কথা, চলেন একটু বিএনআইসিএল ওই সময়কার চিত্রটা একটু দেখি। যদিও এখন দেখালে পরে আপনারা কিছু করতে পারবেন না। বিএনআইসিএল এর ঠিক এরকম মুহূর্তের চিত্রটা আমার কাছে বেশ বেশ এই যে এরকম সময় এই চিত্রটা আমার কাছে সন্দেহের উদ্রেক করে, যে সম্ভবত এই শেয়ারটা মুভ করতে যাচ্ছে। কেমন চমৎকার ব্রেকআউট হয়ে গিয়েছে। এবং দেখেন, আমি 24 তারিখে যদি গ্রুপে ওটা দিতাম 87 টাকায়, তাহলে আজকে 110 টাকায় ইজিলি বিক্রি করা যেত। এবং এরকম আরও কিছু শেয়ার আমার চোখে বাদে, যে শেয়ারগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে বাছাই করা কিছু ইন্স্যুরেন্স খুব ভালো হতে যাচ্ছে সামনের দিকে। তবে আমি ব্যক্তিগত কারণে মানে কি নীতিগত কারণে, ধর্মীয় কারণে আমি ইন্স্যুরেন্স, ব্যাংক, ফিনান্স নিয়ে ট্রেড করি না। এবং এটা নিয়ে আমার কোনো আফসোস নাই যে আমি দিতে পারিনি আমার গ্রুপকে, বা আমি আপনাদের সামনে আলোচনা করতে পারি নাই। এই বিষয়গুলো নিয়ে আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। এটা আমার বিশ্বাস, এবং এই বিশ্বাস নিয়ে আমার কোনো, মানে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আমার এই বিশ্বাসে। যাই হোক, তো এরকম অনেকগুলো ইন্স্যুরেন্স আমি একটার পর একটা যখন দেখছিলাম, আমি প্রতিটা শেয়ার একটা একটা করে বাছাই করি যখন শেয়ার সিলেক্ট করতে যাই পরের দিনের জন্য। তখন আমার কাছে কয়েকটা ইন্স্যুরেন্স আসলে খুব ভালো লাগছিল, যে এই শেয়ারগুলো খুব ভালো হতে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরও কিছু উদাহরণ দেওয়া যায় যে কোন কোন ইন্স্যুরেন্সগুলো আমার ভালো লাগছিল। তো যাই হোক, আমি ইন্স্যুরেন্সগুলো ভালো হবে এটা অনেক আগেই আন্দাজ করা যাচ্ছিল। যারা বিশেষ করে অ্যানালাইসিস করে শেয়ার কেনেন তারা বুঝতেই পারছিলেন যে সামনের দিকে ইন্স্যুরেন্সগুলো ভালো হবে। এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি বিগত দিনগুলোতে আর ইন্স্যুরেন্সের বিপক্ষে কোনো কথা বলিনি। যারা ইন্স্যুরেন্স ভালো হবে বলে জোর গলায় বলছিলেন, তাদের কাছে তারা তারাই সঠিক ছিলেন ডেফিনেটলি। এবং এই জায়গাতে দাঁড়িয়ে থেকে আমি বলবো যে ওই সময়ে আমার অবস্থানটা সঠিক ছিল না। ওকে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যানালাইসিসই সঠিক হতে হবে কারো, এমন না। কিছু অ্যানালাইসিস ভুল হবে। পৃথিবীর প্রত্যেকটা দেশে যে অ্যানালাইসিস করা হয়, মার্কেট নিয়ে যে গবেষণা করা হয়, সেখানে কারো অ্যানালাইসিসই 100% সফল হয় না। যাই হোক, তো মোটামুটি আর কি আজকে মার্কেটটা গোটাটা ইন্স্যুরেন্সময় ছিল যেটা বলছিলাম, এবং কোম্পানিগুলোর উপর দিয়ে বুল আর ড্রোজাল চড়ে গিয়েছে। মার্কেটের একটা হেলদি কারেকশন আশা করছিলাম, কিন্তু ঠিক এরকম কারেকশন হবে সেটা প্রত্যাশা ছিল না। কোম্পানিগুলো দেখে মনে হয়েছে যে স্মার্ট মানি জাস্ট চুপ করে বসে আছে শেয়ারগুলো, তাদের হাতে থাকা শেয়ারগুলো তারা তো কিনেই নি কোম্পানির শেয়ারগুলো, বরং তাদের কাছে যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো তারা কিছু কিছু সেল করেছে, এবং পাবলিক প্যানিক হয়ে শেয়ার ছেড়ে দিয়েছে। চলেন আমি আবার একটু দেখে ডিএসসিএক্সে আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি বর্তমানে, তাতে আগামী সপ্তাহ শেষে, মানে আগামী বৃহস্পতিবারের দিনের ইন্ডেক্স সম্ভবত
5,460-এর নিচে অবস্থান করবে। মাথার উপরে যে অবস্থানটা আমার মানে 5,516 কতটুকু থাকে, আর মোটামুটি 55-56 পয়েন্টের যে একটা আপসাইড হয়ে আছে মার্কেট, এইটুকু কারেকশন হয়ে যাবে। তারপরে এটুকু নামার পরে 5,460-এর পরে মার্কেটের নিচে কতটুকু নামতে পারে সেটা আমরা পরে বিবেচনা করব। আপাতত এইটুকু কারেকশন হচ্ছে সেটুকু বোঝাই যাচ্ছে। এটা নিয়ে আমরা মন খারাপ করবো না বা এটা নিয়ে আমরা ঘাবড়াবো না। হেলদি প্রসেস, মার্কেটকে উপরে যেতে গেলে পারে এরকম কারেকশন প্রয়োজন, 50-60 পয়েন্ট বা 80 পয়েন্টের কারেকশন হোক। এটা হলে পরে মার্কেটের সামনের দিকে যাওয়ার স্পেস তৈরি হবে। মার্কেট যেমন সেক্টর রোটেট করে করে বাড়ছিল, কোনোদিন ইন্স্যুরেন্স, কোনোদিন ইঞ্জিনিয়ারিং সেক্টর, কোনোদিন আইটি সেক্টর, হয়তো কারেকশনের সময় একই রকম ঘটনা ঘটতে পারে। মার্কেট রোটেট করে কারেকশনে আসতে পারে। কোম্পানিগুলো কারেকশন হয়েছে, সামনের দিন হয়তো ইন্স্যুরেন্সগুলো কারেকশনে আসতে পারে, আমি জানি না ঠিক, আল্লাহ ভালো জানেন আগামীর কথা। তো মার্কেট যদি এভাবে কারেকশানে যায় তাহলে পারে আমাদের পড়ে থাকা কিছু শেয়ার নিয়ে মনোযোগ দেওয়া উচিত, যে শেয়ারগুলো পড়ে আছে অনেক দিন ধরে। মার্কেট যদি সামনে ভালো হয়, 2026, 2027 এই সময়গুলোতে যদি মার্কেট আমরা ভালো প্রত্যাশা করি, তাহলে পারে নিচে যে শেয়ারগুলো পড়ে আছে সেই শেয়ারগুলোকে রেখে মার্কেট যাবে না ওপরে। আমরা আজকে এরকম কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, চলেন দেখি। শেয়ারগুলো হয়তো ভালো না, জেড ক্যাটাগরির শেয়ার হবে হয়তো দু একটা। আমার কাছে আমি আমি পিওর ট্রেডিং করি। আমি একটা শেয়ার নিয়ে 1 বছর থাকবো না যে আমাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে। আমি একটা শেয়ার কিনবো, 1 মাস 15 দিন, ম্যাক্সিমাম 1 মাস 15 দিনের মধ্যে আমি বিক্রি করে দিয়ে বাড়াবো, হয় প্রফিট নিব আর না হলে আমার স্টপ লস হিট করবে। সুতরাং কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়টা আমার কাছে, আমি কোম্পানি কিনছি না, আমি এখানে ট্রেড করতে আসছি। যেহেতু আমি কোম্পানি কিনবো না, সেহেতু কোম্পানি ভালো না খারাপ, ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং সেটা দেখার প্রয়োজন আমার নাই। আমি ডিভিডেন্টও খাবো না কোম্পানিগুলো নিয়ে, আমি জাস্ট ট্রেড করি। এটা আমার কাছে একটা পণ্যের মতো। আমাদের শেয়ার মার্কেটে যতগুলো শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারই আমার কাছে একটা পণ্য। আমি সেই পণ্যের প্রডিউসার বা মালিক পক্ষ হতে যাচ্ছি না, আমি জাস্ট পণ্যটাকে কেনা বেচা করবো। আশা করি বোঝাতে পারছি। সুতরাং আমার কাছে জেড বা এ বা বি বা সি নাই। আমার কাছে একটা শেয়ার সামনে ভালো হবে, আগামী 15 দিনে বা 10 দিনে আমি সেখান থেকে 10% প্রফিট বের করতে পারবো কিনা, এটা আমার কাছে মুখ্য বিষয় হয়। তো আজকে আমি একটা শেয়ার কিনেছি, আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে বিস হ্যাচারি। সব মুছে দিই, চলেন। এটা আমাদের শেয়ারটা চমৎকার একটা ডাউন ট্রেন্ড ফলো করছিল, সেটা সে ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দিয়ে। ব্রেকআউট হওয়ার পরে সে রিটেস্ট করার চেষ্টা করেছে এই জায়গাতে, করার পরে সে আবার পজিটিভ মুভি দিয়েছে। আমার এখানে ভলিউম রেইজ করেছে ধারাবাহিকভাবে। আশা করছি আমাদের এখানে একটা ছোট্ট বাধা আছে, আমি আপনাদেরকে দেখাই বাধাটা। আশা কর আমার এখানে মাউসের সমস্যা কিনা, আল্লাহ মাউস। জাস্ট যদি বিসিএসআরই আগামী দিন 31 টাকা লেভেল পার করতে পারে, তাহলে এই শেয়ারটা থেকে আমরা 10%-এর একটা প্রফিট প্রত্যাশা করতেই পারি ইনশাআল্লাহ। কেমন, আমরা দেখবো আগামী দিন এটা করতে পারি কিনা। একই ফরমেশনে ও যদি এটা পার করতে পারে, তাহলে বিসিএসআরইর সামনে অনেকখানি স্পেস আছে। কিন্তু আমার এখানে দেখতে যাই, আমাদের এখানে একটা ভালো স্পেস আছে, প্রায় 40 টাকা পর্যন্ত একটা স্পেস আছে উপরের দিকে উঠার এই শেয়ারটার। জেড শেয়ার বলে আমরা এটাকে অবহেলা করবো না। যদি ও বাড়তে শুরু করে দেয়, আপনারা বিবেচনা করবেন যেটা নেবেন কিনা। ওকে, একই রকম আরেকটা শেয়ার আছে, ইমনেশিয়া জেমিনি সি ফুড। ওকে, জেমিনি সি ফুড আমাদের এখানে একটা সুন্দর একটা প্যাটার্ন ব্রেকআউট করেছে, ওয়েস্ট প্যাটার্ন ব্রেকআউট করেছে, করার পরে আমাদের এখানে রিটেস্ট কমপ্লিট করেছে। সে রিটেস্ট করার পরে আজকে শেয়ারটা বেড়ে যাওয়ার কথা ছিল। আজকে যদি মার্কেট খারাপ না হতো তাহলে হয়তো এই শেয়ারটাকে আমরা পজিটিভ পেতাম। তো যাই হোক, আমরা আশা করছি যে সামনে এই শেয়ারটা ভালো হবে, উপরের দিকে অনেকখানি। একই সাথে সম্ভবত বিসিএসআরই, তারপরে জেমিনি সি ফুড, তারপরে এআইএল, এই শেয়ারগুলো সব বেস্ট হোল্ডিং, এই শেয়ারগুলো সম্ভবত একই সাথে জেডে আসছিল। বেস্ট হোল্ডিং কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। বেস্ট হোল্ডিং শেয়ারটা অলরেডি বের হয়ে গিয়েছে, একই সাথে যাওয়া, এবং প্রচুর ভারী একটা শেয়ার কিন্তু এটা। কেমন, এই শেয়ারটা বের হয়ে গিয়েছে এখান থেকে। তো আশা করছি এই শেয়ারগুলো বের হবে একটার পর একটা, আল্লাহ মালুম। তো চলেন আমরা জেমিনি সি ফুডের পরে সাপোর্ট, একটু অন্য ধরনের শেয়ার নিয়ে আলোচনা করছি। সাপোর্ট শেয়ারটা সুন্দর একটা একটা ফর্মে সে আগাচ্ছিল, ফর্মে আগাতে আগাতে হঠাৎ করে আমাদের এখানে একটা বড় কারেকশনের মুখে পড়ে।
এসিআই শেয়ারটা, এখানেও আমরা এখানে একটা কারেকশন দেখতে পেয়েছি অতীতে। এই কারেকশনটাকে সে রিকভারি করেছে। আশা করছি সাপোর্ট এই কারেকশন রিকভারি করে উপরের দিকে আবার যাওয়া শুরু করবে। যেমন এখানে আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে সাপোর্ট শেষ হয়ে গেল, এখানেও আমরা অনেকেই ধরে আছি যে সাপোর্ট হয়তো শেষ হয়ে গেল। সাপোর্ট এত সহসা শেষ হবে বলে মনে করছি না, এটা উপরের দিকে আরও যাবে এবং যাওয়ার সক্ষমতা আছে। এই শেয়ারটাকে আমরা ছোট করে দেখবো না, অনেক দিক থেকে শেয়ারটাকে আমরা বিবেচনা করতে পারি যে শেয়ারটা সামনের দিকে ভালো হবে। গত মে মাস থেকে শেয়ারটার গেম শুরু হচ্ছে, গত 2025 সালে মে মাস থেকে শেয়ারটার গেম শুরু হচ্ছে। আশা করছি এই শেয়ারটার গেম এবছর শেষ হবে না, সামনের দিকে আরও খানি যাওয়ার জায়গা আছে। তো চলেন আমরা যাই হচ্ছে আর একটা শেয়ারে, জিকিউ বলবেন। জিকিউ বলবেন শেয়ারটা আস্তে 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 অনেক মানে ধীরে 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 শেয়ারটা আগাচ্ছে। আজকে আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা কি শেষ হয়ে গেল কিনা। আজকে প্রচুর ভলিউম নিয়ে সে এই জায়গাতে একটা রিজেকশন ক্যান্ডেল দিয়েছে। তো ঠিক আছে, আমরা দেখবো যে শেয়ারটা উপরের দিকে যায় কিনা। এটা আমার মানে তালিকায় নাই, জাস্ট একটু আলোচনা করলাম যে শেয়ারটা সামনের দিকে যাওয়ার স্পেস আছে। তারপরে চলেন আমরা আর একটা শেয়ার নিয়ে দেখি, যে এমআই হসপিটাল। জেএমআই হসপিটাল, এই শেয়ারটা দেখেন, আমরা এই শেয়ারটাতে আমাদের একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। এই শেয়ারটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করার পর সাধারণত একটা রিটেস্ট হয়। আমার এই রিটেস্ট যদি আসে শেয়ারটাতে, আমাদের এখানে একটা বেবি ক্যান্ডেল ছিল একদম এই ক্যান্ডেলটার মাঝখানে, এই শেয়ারটা মুভমেন্ট করেছে উপরের দিকে। আশা করছি এই শেয়ারটা উপরের দিকে যাবে। সামনে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে 54 টাকা 20 পয়সা লেভেল। এই রেজিস্ট্যান্স পার করতে পারলে পরে এই শেয়ারটার সামনে অনেকখানি ফাঁকা জায়গা হয়। আমরা দেখব যারা শেয়ারটা রিটেস্টে কিনতে চাইবেন না বা 51 টাকা 52 টাকা লেভেলে যারা শেয়ারটা কিনতে চাইবেন না, তারা চেষ্টা করবেন শেয়ারটা 54 টাকা পার করার পরে এন্ট্রি দিতে। সামনের দিকে অনেকখানি স্পেস তৈরি হয়ে যাবে শেয়ারটা উপরের দিকে উঠা। আরও কিছু হয়তো শেয়ার নিয়ে আলোচনা করা যেত, আজকে আর ভিডিওটা বড় না করি, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের অনেকেরই হয়তো মন খারাপ, কোম্পানিগুলো যারা ব্যবসা করছেন, কোম্পানি শেয়ার পড়ে গিয়েছে, মন খারাপ করার কোনো কারণ নাই। কোম্পানি আবার কাম ব্যাক করবে ইনশাআল্লাহ, আবার ট্রাকে ফেরত আসবে। এত সহসা এই শেয়ারগুলো শেষ হবে না ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সকাল 9টা থেকে শুরু করে একদম ট্রেড শেষ হওয়ার আগ পর্যন্ত লাইভ সাপোর্ট দিই। কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ার ছেড়ে দিতে হবে, কোন শেয়ারটা আমরা রাখবো, কোন শেয়ারটা আমরা দীর্ঘমেয়াদী হোল্ড করবো, এই বিষয়গুলো আমরা ওখানে আলোচনা করি। এর পাশাপাশি মার্কেটটাও আমরা ওখানে বিস্তারিতভাবে আলোচনা করি। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাদেরকে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করতে চাই। একটু সময় দিবেন আমাকে। ওকে, 921931195। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আজকে পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।